জেল থেকে বেরোনোর পরে আমি কথা দিচ্ছি, আমি হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে। আসিফ নজরুল, তোমার বাপের আদালত এটা। তুমি মন চাইলে রোজিনারে ছাইরা দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা। তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে দাঁড় করায় রাখা হবে। ভালো হয়ে যাও আগে থেকে বল। আপনি একটা এনজিও সরকার, চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন যে মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। এদিকে সেই বক্তব্য সূত্র ধরে বর্তমানে বাংলাদেশের আরেকজন ভাইরাল সাংবাদিক ইলিয়াস, উনি বলেছেন এই কথার প্রবাদ বাক্যে যে তাদেরকে ন্যাংটা করে পিটাবে আসিফ নজরুলকে। কিন্তু কেন এমন মন্তব্য? সেই মন্তব্যের জের ধরে মাহমুদুর রহমান উনি বলেছেন যে আমি যে হুঙ্কার, যে কথাগুলো মাহমুদুর রহমান হুঙ্কার দিয়েছেন সেই কথাগুলো কতটা যুক্তিগত আছে, বা কেনই বা বিশেষভাবে সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলকে নিয়ে এভাবে কথা বললেন। এমন কিছু তথ্য উঠে এসেছে এই ভিডিওতে, যা এই ভিডিও চিত্রে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। কেননা বাংলাদেশে কি হতে চলেছে, কি হচ্ছে, চলুন আমরা চলে যাই সেই জায়গায় ইলিয়াসের কিছু বক্তব্য শুনতে, তাহলে বুঝতে। তোমার বাপের আদালত এটা। তুমি মন চাইলে রোজিনারে ছাইরা দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা। তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে দাঁড় করায় রাখা হবে। ভালো হয়ে যাও আগে থেকে বলে। আসিফ নজরুল কি করেন? শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন? এটা জানতে হবে যে আসিফ নজরুল, শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান। আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যেই ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বুরকা পরে, এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। ইফতেখার নিজের চোর, সেই চোর এখন আবার ফের সুশীল হওয়ার চেষ্টা করছে। আর ইসলামের কথা শুনলে ওনার শেষ করে ওঠে। ওনাকে মাথায় রাখতে হবে যে এখন হাসিনার সরকার না, যা মনে চায় তা বলা যাবে না। পাঠ্যপুস্তক এই দেশের আলেমরা যেইভাবে চায়, এই দেশের 95% মুসলমান যেইভাবে চায় সেইভাবেই হইতে হবে। আর আসিফ নজরুল, আমি মনে করি এগুলোর সব গুটিবাজির পেছনেও আসিফ নজরুলের হাত আছে। আসিফ নজরুলকে সেটা মাথায় রাখতে হবে। আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহানারা ইমাম, তাকেই তো সে মা বলতো। এই মা উপাধি দেওয়া, জাহানারা ইমামের মতো নাস্তিক এই বেয়াদবকে আপনার মা উপাধি দেওয়ার পেছনে আসিফ নজরুলের ছিল। সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এটার অর্গানাইজ করা সবকিছুর পেছনে আসিফ নজরুলের হাত ছিল। তারপরে আসলো হচ্ছে তার বস হচ্ছে গিয়ে শাহরিয়ার কবির। তার বস শাহরিয়ার কবির তাকে বিচিত্রায় যেভাবে লিখতে বলতো, কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেলোয়ার হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ের উত্থান, এই শিরোনামে তিনি 1986-এ তিনি কলাম লিখেছিলেন। সেই কলাম তিনি কেন লিখেছিলেন তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন। তাকে নাকি শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন। আসিফ নজরুল, আপনি সাংবাদিকতা করেন, আমরা সাংবাদিকতা করছি। এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয়, কেমনে একজন রিপোর্টার নিউজ করে, এগুলো আমরা সব জানি। এসব ভুলভাল বুঝায় লাভ নেই। এখন আবার উনি ওনার আরেক আম্মা জনাব শাওন, এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিজি করেন, বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের লোকজন। অতএব আসিফ নজরুল, আপনি কয়দিন আগে এই যে কি বলে ইত্তেফাকের যে নাম কি, আনোয়ার হোসেন মঞ্জু, তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন। আমার কাছে যতটুকু তথ্য, আপনার বাসায় এখন পর্যন্ত এই সামন্তলাল সেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল, সে এখনো আপনার বাসায় পলায় আছে। এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে, আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাব? গোলাম ময়লা রনির মতো যখন ক্ষমতা থাকবে না, তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন। আপনার অনেক কিছু কিন্তু আছে, তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে। কয়দিন চলবে সেটা না ভাই, সামনের 48 ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে, আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাই নাই, বা আপনাদের এটা মতামত না, আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজরুল, আপনাকে বলে রাখলাম 48 ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমান বের না হয়, তাহলে আপনার ব্যাপারে যা যা করণীয় সেটা করা হবে। আমার পক্ষ থেকে সেটা বললাম। আর শেষ কথা বলি, বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেখে মাহমুদুর রহমানকে চেনেন না। এই আজকে সাকা চৌধুরীকে আপনারা চেনেন নাই, জামায়াতের নেতাদেরকে আপনারা চেনেন নাই, সেই কারণে শেখ হাসিনা 15 বছর আপনাদেরকে এইভাবে টর্চার করতে পেরেছে। আজকে মাহমুদুর রহমানকে চেনেন না, তো
এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে। আপনারা জানেন যে আগামীকাল আমি আবার জেলে যাচ্ছি, কালকে কোর্টে যাব, কোর্ট থেকে আমাকে জেলে নিয়ে যাবে। তো ইনশাআল্লাহ জেল থেকে বেরোনোর পরে, জামিন পেয়ে বেরোনোর পরে আমি কথা দিচ্ছি, আমি একজন ব্যক্তি হিসেবে যে হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে আমি এই আহত যারা হয়েছে হাসিনার এই হাসিনা পতনের আন্দোলনে, তাদের জন্য আমি বাকি লড়াইটা আমি শুরু করব। অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে জানেন তিনি। সত্য প্রকাশে ছিলেন অবিচল। বিশেষ করে বিগত সরকারের সময়ে বেশিরভাগ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা যখন ক্ষমতার স্বাদ আহরণে ব্যস্ত ছিলেন, তখন ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন যে কজন সাংবাদিক, তাদের অন্যতম মাহমুদুর রহমান। তাই তো বারবারই তার ঠিকানা হয় কারাগার। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেই আবারও জেলে যেতে হলো আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগে 2015 সালে দায়ের করা এ মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। তবে এবার তার জেলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে মুক্তি দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। এদিকে মাহবুবুর রহমান যে কথা বলেছেন, যে কথা ভাইরাল হয়ে গেছেন, যে কথা জনগণের সামনে বলেছেন, এই কথাটাকে কতটুকু যৌক্তিকভাবে নিচ্ছেন বাংলাদেশের যে মানুষ আছে, এবং এই কথাটাকে কেন্দ্র করে আসিফ নজরুল জামিন দেওয়ার কারণে এই কথাগুলো বলেছিলেন বিশেষভাবে ইলিয়াস সাংবাদিক। উনি এই কথাগুলো বলার কিছু কারণ ছিল, সেই কারণের সূত্র ধরে ডক্টর ইউনূস যখন আমেরিকায় গিয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি রাজনীতিতে আসছেন, বসছেন কিনা, নাকি অন্তর্বর্তীকালীন সরকার থেকে চলে যাবেন। স্ট্রেট ফরওয়ার্ড যে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস, এতে বোঝা যায় যে বাংলাদেশ কোন দিকে চলতে যাচ্ছে, বাংলাদেশে কি হতে যাচ্ছে। আসিফ নজরুল কেনই বা মাহমুদুর রহমানকে জামিনের পক্ষে কথা বললেন এবং জামিন দিলেন, এই নিয়ে নানান কথা নানানভাবে মিডিয়া গরম হয়ে গেছে। চলুন আমরা আরও কিছু বক্তব্য শুনি, তাহলে বুঝতে পারবো মূল ঘটনাটা কোথায়। এ বিষয়ে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাহমুদুর রহমানকে নিয়ে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল, উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি কোনো আদালত কাউকে 1 বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি মামলা যদি 1 বছরের বেশি শাস্তি দেয়, তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না, জাস্ট পারবে না, কোনো স্কোপ নাই। কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত, সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে। মাহমুদুর রহমান ভাই আবেদন করলে অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে সেখানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন ছিল নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা। সাফ জানিয়ে দেন নেতিবাচক উত্তর। Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way. That's not me. প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে, জানান 6 কমিশনের সংস্কার রিপোর্ট নিয়ে আলোচনার পরই হবে নির্বাচন। কমিশনের রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। So what needs to be in place? I know you can't say exactly when, but what needs to be in place for elections to happen? First, these commissions need to produce their reports. And what else? Election Commission has to be reformed according to the recommendation of the commission, and voter list has to be prepared whatever time it needs. That's it. কোনোভাবেই বাংলাদেশ আর 5 আগস্টের আগে ফিরে যেতে চায় না বলেও জানান প্রধান উপদেষ্টা। Regime that existed, which caused all the misery in the country, destroyed all the institutions in the country, so they got rid of them. The leader of the
political party who created this left the country, and they created a new environment where they want to create a new Bangladesh. They were saying that we just push the reset button. Our old country is done, finished. We don't want to have anything to do with it. We build a new Bangladesh. বিগত সরকার প্রধান কোন অপরাধের সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিচার করা উচিত বলে আবার মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If she has created crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. ছাত্র জনতার ত্যাগের কারণেই পরিবর্তন এসেছে বাংলাদেশে। সুধীদের এমনটাই অবহিত করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। Father's Day gifts, Mother's Day gifts, give, waste. If you stop that, economy collapses. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।